আজ থেকে 5-10 বছর আগে যখন আমরা শুনতাম টিভিতে হোক বা রেডিওতে হোক বা খবরের কাগজে পড়তাম যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের নাম্বার, কাহিনী, গল্প ইত্যাদি, তখন আমরা তার কাছ থেকে অনুপ্রেরণা নিতাম। কিন্তু আজ ছেলেমেয়েরা এই বিষয়টাকে নজরআন্দাজ করতে শুরু করে দিয়েছে এবং এই বিষয়টাকে তারা উপেক্ষা করে। কিন্তু না, এখানে দাঁড়াতে হবে। বাংলায় বেশ অনেক শতাংশ ভাই বোনেরা রয়েছে যারা প্রত্যেকেই ফ্রেন্ডলি লার্নিং এই পরিবারটার সঙ্গে যুক্ত। তারা তাদের এই চ্যানেলটাকে, এই প্ল্যাটফর্মটাকে ভালোবাসে। তারা কিন্তু এই কৃতীদের কাছ থেকে শিখবে, আজকে তাদের স্ট্রাগলটা জানবে, তারা কিভাবে উচ্চ মাধ্যমিক ইংরেজিতে 99, 98 এই নাম্বারটা তারা পেয়েছে, তারা কোন জায়গায় কাজ করতো, কিভাবে তারা পড়তো, তাদের ইউনিক পড়ার স্টাইলটা তোমরা জানবে। একটা হতদরিদ্র ছেলে সে কিভাবে অনলাইন পড়াশুনো করে ভালো রেজাল্ট করেছে। তার গ্রামে কোথাও মাস্টারমশাই নেই, শুধু অনলাইন তার কাছে একমাত্র উপায় ছিল। সেখান থেকে দাঁড়িয়ে সে ভালো রেজাল্ট করেছে। বাড়িতে বাবা মা দুজনেই শিক্ষক বা শিক্ষিকা, সে জায়গা থেকে দাঁড়িয়ে ওয়েল টু ডু ফ্যামিলি হওয়া সত্ত্বেও এতটা গ্রাউন্ডেড একটা ছেলে কিভাবে অসাধারণ রেজাল্ট করেছে। তার ভবিষ্যৎ লক্ষ্য কি, শিখবো আমরা তার কাছ থেকে। পুরো ইন্টারভিউটা আমরা মন দিয়ে দেখব এবং ভিডিওটা কারা কারা দেখলে, কারা কি শিখলে নিচে কমেন্ট সেকশনে জানাবে। আশা করব যে তোমরা বাংলার ছেলেমেয়েরা এটা প্রমাণ করতে পারবে আজকে কমেন্ট মাধ্যমে, ভিডিও শেয়ার মাধ্যমে, না আমরা শিখতে পারি। আমরা সবার থেকে শিখি। যদি আমরা শিখতে পারি অন্যের উন্নতি থেকে, তবেই তো আমরা নিজের উন্নতিকে ওয়েলকাম করতে পারবো। যদি অন্যের উন্নতি দেখে আমার হিংসে হয়, তাহলে নিজের উন্নতি থমকে যাবে। অন্যের উন্নতি আমার উন্নতির একটা পথ হবে, কারণ তার থেকে আমি শিখব। আমরা প্রত্যেকের কাছ থেকে শিখব। চলো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি। তোমরা দুজনেই, দিনাঙ্কর এবং রাহুল, দিনাঙ্করের প্রাপ্ত নাম্বার ইংরেজিতে 99, রাহুলের 98, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, দুজনের রেজাল্টে আমি অত্যন্ত আপ্লুত, খুশি। তোমরা প্রমাণ করেছো যে বাংলায়, ইংরাজি, মানে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা অনলাইন পড়াশোনার মাধ্যমেও ভালো রেজাল্ট করতে পারে। একদম ছোট একটা ইন্টারভিউ হবে, ছোট জিনিস তোমাদের কাছ থেকে ওরা শিখবে। তথাকথিত ইন্টারভিউ নয়, তোমার এই সাফল্যের পেছনে কে কি ইত্যাদি কিছু বলার প্রয়োজন নেই, বাদ বাকিটা তোমার উপরে। তুমি প্রথমে একটুখানি আমাকে রাহুল বলবে যে ফ্রেন্ডলি লার্নিং এর সঙ্গে তোমার কানেকশন কিভাবে। স্যার, আমি যখন ক্লাস 11-এ পড়তাম, তখন আমি তো সায়েন্সের স্টুডেন্ট, তাই জন্য বাংলা ইংরেজিটাকে প্রথম থেকে মানে অতটা সময় দিই নাই আমি। তো শেষ আমি 1 থেকে 2 মাস আমার হাতে সময় ছিল, তখন আমি ইংরেজিটা পড়তে শুরু করি। এবার ক্লাস 11-এ ইংলিশে তো আমাদের দুটো বই থাকে, একটা শেক্সপিয়ারের বই আর একটা নর্মাল যে টেক্সট বুক হয়। তো নর্মাল হুম। টেক্সট বুকটা তো মোটামুটি আমি ভালোভাবে পড়ে নিয়েছিলাম। এবার শেষে আর কয়েকটা প্রায় কয়েক সপ্তাহ বাকি আছে, তখন আমার হাতে আছে ওই শেক্সপিয়ারের ওই বইটা। আর এক একটা গল্প এত বড় যে আমি পড়তে পড়তে ভাবছি যে কখন পড়া শেষ করব, কখন এর কোন কোন প্রশ্ন আমি করব, বা কোথা থেকে প্রশ্ন করে দেবে সেটাও বুঝতে পারছি না, অসুবিধা হচ্ছিল। তাই জন্য আমি র্যান্ডামলি সার্চ করতে থাকি, তখন আমি ম্যাকবেথ করছিলাম আমার মনে আছে। তো ইউটিউবে সার্চ করতে করতে প্রথমে টপ সাজেশন আপনার ভিডিওটাই দেয়, তো সেখান থেকে দেখি, সেখান থেকে আপনার যে অনেকটাই মানে নর্মাল মানে একটা অনেকজন পড়ায়, অনেক প্রফেশনাল ভাবে পড়ায়, আপনার পড়ানোর মধ্যে একটা বন্ধুত্বের মতো ভাব আছে, একটা ইয়ার্কি মজা আছে, একটা মানে কাঠিন্য ভাব আছে। তো সেই জিনিসটা থেকে আমি ফ্যান হয়ে যাই, যে জিনিসটা দিয়ে আপনার সাথে জুড়ে যাই। তখন শেষ মুহূর্তে এসে, তখন আমার এখনো মনে আছে যে অজয় স্যারের কাছ থেকে আমি পিডিএফ নিই, যেটা হয় সাজেশনের পিডিএফ। তো সেটা প্রায় 59 টাকা আমরা দাম রেখেছিলাম, সেটা নিয়েছিলাম। এবং সেটা নিয়েই আমি ক্লাস 11-এ পরীক্ষাটা দিই, এবং 11-এ আমি 92 মার্কস পেয়েছিলাম ইংলিশে। বাহ, তারপরেই আমি অসাধারণ 12-এ অসাধারণ। উঠেই ভাবি, হ্যাঁ 12-এ উঠে ভাবি আমি যে ফার্স্টে আমি ফ্রেন্ডলি লার্নিং পুরোপুরি এনরোল করবো, এবং তখনই আমি ফার্স্টে একদম যে মাসে আপনারা ছেড়েছিলেন ব্যাচটাকে, সেই মাসে আমি সেটাকে এনরোল করে যাই তার মধ্যে। হ্যাঁ। তো সে এনরোল বাহ। করার পর তারপর থেকে তো 12-এ কোটা জার্নিটা তো চলে এসেছে, এবং আজকে সে এত সুন্দর রেজাল্ট করতে পেরেছি, খুব ভালো লাগছে যে আমি পরিশ্রমটা করেছি তার একটা ভালো ফল পেয়েছি। আর সারা বছরটা ধরে যার কাছে আমি একদম। অনলাইন ক্লাস করে এলাম, ক্যামেরার ওপরে দেখে এলাম, তার সাথে আজকে লাইভ ভিডিও কলে কথা বলে সত্যিই খুব ভালো লাগছে আজকে। হ্যাঁ স্যার, ও রাহুল তোমার। রাহুল প্রথম দিকেই নিয়েছিল কোর্সটা, রোল নাম্বার ছিল 30, বুঝছেন, ও। একদম হুম। প্রথমেই ও নিয়েছিল। যাক, রাহুলের সঙ্গে কথা বলতে পেরে তোমরা এতটাই ভালোবাসছো, মানে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা এত ভালোবাসছে, এটা আমার আমার মতো একটা সামান্য মানুষের কাছে বিরাট পাওনা। দিনাঙ্করের কাছ থেকে একটু শুনবো যে ফানি লার্নিং এর সঙ্গে তোমার জুড়ে থাকার গল্পটা। দিনাঙ্কর, মাইকটা অন করো।
হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলো, তুমি বলো। হ্যাঁ, হ্যাঁ স্যার। আর আমি শেষে লকডাউনের শেষের দিকে স্যার, যখন মানে আমাদের মাধ্যমিক পরীক্ষা, তখন স্যার আপনি মানে এমনিতে তো আমাদের ছিল না কোনো টিচার। মানে আমি দেখছিলাম, অনলাইনে সার্চ করছিলাম যে বিভিন্ন টপিক গুলো। তারপরে স্যার ইংলিশে আপনার সাজেশন গুলো আসলো। তারপরে ভালো মতো দেখলাম স্যার, আপনার মোটিভেশনও অনেক কাজ করেছে, আপনার পড়ানোর স্টাইলও খুব ভালো লেগেছে, তখন থেকেই পড়ছিলাম। আর তাছাড়া আপনার এত ভিডিও ছেড়ে রেখেছেন যে অনলাইন মানে পেইড কোর্স নেওয়ার কোনো দরকারই হয়নি ইলেভেনে, এমনি হয়ে গেছে। আর তারপর টুয়েলভে ওঠার পরে বুঝলাম না না একটু নিয়ে নিলে ভালো হয়, স্যারের গাইডেন্সটা অনেকটা দরকারি। স্যার আপনার মানে অনেকটাই মানে স্ট্যান্ডার্ডটা অনেক ভালো। আর আপনি এভাবে পড়াচ্ছেন যে একদম মানে বিগিনার থেকে স্ট্যান্ডার্ড লেভেলে সবাই বুঝতে পারবে। আর স্যার তাই বুঝেছিলাম যে না, নিয়ে নেওয়া ভালো স্যার, তাই আপনার কাছ থেকে মানে ক্লাসটা করে আমি খুব খুশি স্যার। খুব ভালো লাগলো। এইবার একদম সহজ প্রশ্ন, যেটা তোমাদের কাছ থেকে আমার জানার, রাহুল বলবে প্রথমে। যারা আগামী দিনে ভালো রেজাল্ট করতে চাইছে তাদের কি করা উচিত, বছরের শুরু থেকে মাইন্ডসেটটা কেমন রাখবে, এবং ছেলে মেয়েদের কোন ভুলগুলো করা উচিত নয়? 1 নাম্বার প্রশ্ন, কিভাবে পড়াশুনো করবে, কোন ভুলগুলো তারা করবে না, আর বছরের শুরু থেকে কেমন মাইন্ডসেট রাখবে? একদম। স্যার, বছরের শুরু থেকে যে মাইন্ডসেটটা রাখা দরকার, তো আমি আমি যেটা মেনে চলি যে আমরা যেটা গোল রাখবো তার থেকে একটু আমরা আগে গিয়েই পৌঁছাবো, একটু পিছনে থেকেই পৌঁছাবো। অতএব যদি আমি 100 যদি ভাবে টার্গেট না রাখি, তাহলে আমি কোনোদিন 98 99 কোনো স্কোর করতে পারবো না। অতএব আমি যদি ভাবি যে 90 প্লাস আমাকে মার্কস তুলতে হবে, না 80-র ঘরে গিয়ে আটকে যাবে, কি 90 ছোবো এরকম গিয়ে দাঁড়িয়ে যাবে। প্রথম থেকে আমাকে মাইন্ডসেট এরকম রাখতে হবে যে আমাকে 100 প্লাস, আমাকে 100 তুলতেই হবে আমার। তো এইটা প্রথম প্রশ্নের উত্তর আপনার। দ্বিতীয় হচ্ছে, যে ভুলটা আমার সব থেকে বেশি খারাপ লেগেছে বা আমার প্রথম দিকে আমার হয়েছিল, সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন। মানে হচ্ছে আমি প্রথম দিনে হয়তো আজকে রাতে প্রায় 8টা 9টা বেজে গেছে, আজকে সারাদিনটা হয়তো আমি ইংরেজি পড়েই নাই, বা হয়তো কোনো কাজে ব্যস্ত ছিলাম, বা অন্য কিছু হয়তো এন্টারটেনমেন্টের মধ্যে আমি হয়তো আটকে পড়েছিলাম। তো আমি ভাবতাম কি যে 8টা 9টা বেজে গেছে, আজকে রাতটা আর কিছু না, আজকে রাতে যা করে হোক কাটিয়ে দিই, কাল সকাল থেকে একবারে পড়তে বসবো। বা হয়তো মাসের আজকে 26 27 28 তারিখ বটে, হচ্ছে এই কটা দিন আর যা করিনি, পরের মাসে 1 তারিখ থেকে আমি পাক্কা ভাবে ভালোভাবে পড়বো। এইটা খুব বড় একটা ভুল। এবং সেই ভুলটাকে কাটিয়ে উঠতে পারলে তবেই কিন্তু, মানে আমি যদি ভাবি যে আজকে 8টা বাজছে এক্ষুনি বসবো, মানে এক্ষুনি বসবো, তবে এইটা একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে প্রত্যেকদিন কনসিস্টেন্ট থাকতে হবে। মানে হয়তো আজকের দিন আমি প্রচুর পড়ে নিলাম, আবার নেক্সট কয়েকদিন পড়লাম না, এরকম জিনিস রাখলে একদম হবে না। আমি সত্যি কথা বলতে, আমি সপ্তাহে মাত্র 3 দিন ইংলিশ পড়তাম। তো তার মধ্যে হয়তো আপনার তো 2 দিন ক্লাস থাকতো, সেই 2 দিন পড়তাম, আর একদিন এক্সট্রা আমার সেলফ স্টাডির জন্য পড়তাম। তো সেটার বাহ, জন্য আমি করতে পেরেছি, আমার কনসিস্টেন্ট ভাবে করতে পেরেছি। আর সপ্তাহে 3 দিন মোটামুটি আমার মনে হয় যে এনাফ। কারণ ইংলিশের সিলেবাস হোক, সাবজেক্ট হোক, এনাফ তার জন্য, যদি মন দিয়ে পড়া যায়। আর স্যার, আমার যদি আপনি কিভাবে পড়াশোনা করেছেন আমি যদি জিজ্ঞাসা করেন, তাহলে আমার পড়াশোনার স্টাইলটা একটু মানে ভিন্ন ছিল সবার থেকে। কারণ হচ্ছে আমার বাড়িতে মানে আমার বাবা মা দুজনেই টিচার, এবং তারা মানে বাহ। ছোটবেলা থেকে আমি তাদেরকে পড়াতে দেখেছি। এবং তাই জন্যই মানে আমি যখন এই 12-এ ছিলাম, তখন 12-এ ওঠার পর বা 11-এ ওঠার পর, তখন থেকে মানে বেশ কিছু যারা ছেলেমেয়েরা পড়তো বাপি মিমির কাছে, তো তারা বেশ কিছু সিলি ডাউট যেগুলো তারা তাদের টিউশনে জিজ্ঞাসা করতো, অথবা সেগুলো আমাকে জিজ্ঞাসা করতে আসতো। তো সেগুলো আমি উত্তর দিতাম। এরকম করতে করতে এমন একটা হ্যাবিট তৈরি হয়ে গেছিল, 12-এ মানে প্রত্যেকটা ক্লাসে যে ক্লাসে পড়তাম তার আগের ক্লাসের স্টুডেন্টদেরকে আমি পড়িয়েছি। এবং 12-এ উঠেও আমি আমার ক্লাস 12-এও বেশ কিছু বন্ধুদেরকে পড়িয়েছি। তো পড়াতে পড়াতে এমন একটা অভ্যাস দাঁড়িয়ে গেছিল আমার যে আপনি যদি আমাকেও যদি ডেকে করে জিজ্ঞাসা করেন যে প্রপোজালে এই লাইনটা কোন পাতায় কোন জায়গায় আছে, তো তার নিচে কি ওয়ার্ড লেখা আছে, আমার পুরোটাই ছোটস্থ হয়ে গিয়েছিল একদম। তো এইভাবে করতে করতে আমার শেষ বাহ, পর্যন্ত এতটাই ইংরেজি নখদর্পণে চলে এসেছিল যে কোনো রাইটিং হোক কিছু হোক, আমি মানে অনর্গল ভাবে লিখে দিতে পারতাম। তো এরকম জিনিস চলে এসেছিল। তো এরকম পড়ানোর মাধ্যমে আর একটা আমি বাহ। জিনিস আমি দেখেছি, যে আমি নিজে পড়তে পড়তে যে কোশ্চেন গুলো মাথায় আসে না, হয়তো কাউকে পড়াচ্ছি তাদের মাথায় হয়তো সেই কোশ্চেন জেগেছে, আমাকে জিজ্ঞাসা করলো, সেই কোশ্চেন আমি বলতে পারলাম না, বাড়িতে গেলাম ডিকশনারি দেখলাম, বুঝলাম, বা হয়তো আপনার কাছে ডাউট ক্লাস থাকতো, ডাউট ক্লাসে জিজ্ঞাসা করলাম। এইভাবেও কিন্তু জিনিসটা আমার ক্লিয়ার হয়ে গেল, আমি তাদেরকে বললাম। ফলে কি হয়, আমার আরো ইনডেপথে পড়াটা কিন্তু কভার হয়ে যেত। এক একটা জিনিস আমার 3 4 বার করে পড়া হয়ে গেছিল। তো এইভাবে আমার কিন্তু খুব মানে আমাকে সাহায্য করেছিল এই জিনিসটা, খুব পড়াশোনা। সুন্দর বললেন। মানে আমি যেটা সবসময় বলি যে বি দ্য টিচার অফ ইয়োর সেলফ। নিজের হ্যাঁ, শিক্ষক হলে আমরা যদি নিজে কাউকে বোঝাতে পারি তখন অনেক বেশি হ্যাঁ স্যার। শিখতে পারবো। সবগুলোর জন্য স্যার আমি মানে, তো স্টুডেন্ট তো থাকতো না সবসময়। তো আমি কি করতাম, অন্য সাবজেক্ট গুলোর জন্য, মানে ইংলিশটা হয়তো এভাবে পড়ালাম, অন্য সাবজেক্ট গুলো সায়েন্সের সাবজেক্ট গুলোর জন্য আমার বাড়িতে আয়না আছে, আয়নার সামনে যেতাম, আয়নার সামনে গিয়ে আমি দরজা বন্ধ করে দিলাম। সারাদিন হয়তো আমি আয়নার সামনে বকে চললাম যে আমি বাহ, হয়তো নিজে এই যে পড়াগুলোকে আমি ঘুরিয়ে এই যে বোঝাচ্ছি, নিজের তোমার দেখো মধ্যে, আছে। এই হ্যাঁ, এই নিজের যে মধ্যে নিজের একদম। মধ্যে একদম এই যে নিজের মধ্যে যে পড়াশুনোর মানসিকতা তৈরি করা বা নিজের মতন করে পড়াশোনাটাকে করা, এটা একটা বড়, বিশাল বড় জিনিস। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। দিনাঙ্কর, তুমি কেমন করে পড়তে বাড়িতে? স্যার আমি বরাবরই ব্যাক বেঞ্চের স্টুডেন্ট ছিলাম।
আমার স্যার আমি সহমত, আমি ভাইয়ের সাথে সহমত। প্রথম দিকে আমি মানে ভালো মতো পড়তে পারিনি, মানে নিজে দোষেই পড়তে পারিনি, কিন্তু আমি শেষের দিকে বুঝলাম না নাম্বার তুলতে হবে, ভালো মতো পড়তে হবে। শেষের তোমার 6-7 মাসে আমি বুঝলাম যে না, 80-20 রুল, যেটা তোমার অ্যাপ্লাই করলাম যে না ভালো মতো মানে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, তারপরে স্যারের ভিডিও দেখে বুঝলাম। তারপরে এছাড়া নিজের থেকে সেলফ স্টাডি করে তখন টিউশন ছেড়ে দিলাম, সব টিউশন ছেড়ে দিয়ে নিজের থেকে সেলফ স্টাডি করে বুঝতে পারলাম যে না পড়তে হবে। আর পড়ার পরে ভালো মানে হয়ে গেছে। আর কিন্তু তাছাড়া আমি বলবো যে মোটামুটি যেসব স্টুডেন্টরা আছে বা মানে বিলো এভারেজ যেসব স্টুডেন্টরা আছে, ওরা চাইলেও মানে নাম্বার তুলতে পারে, তেমন কোনো ব্যাপার না। মানে ভালো মতো কনসিস্টেন্টলি মানে মাইন্ডসেটের দরকার আছে, যদি ভালো মতো পড়া যায় তাহলে তোলা যাবে। খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ বলেছো। ব্যাক বেঞ্চার্স বলে পৃথিবীতে কেউই নেই। ওই বেঞ্চটা ফাঁকা ছিল না বলে তোমাকে পেছনে বসতে হয়েছে। তুমিও সামনের দিকে ফিরে আসতে পারো। লাইফে ব্যাক বলে কিছু নেই, সবটাই ফ্রন্ট। এবং হ্যাঁ তুমি যে আজকে যেটা করে দেখিয়েছো, অনেক ফ্রন্ট বেঞ্চাররাও সেটা পারে না। তবে উইথ ডিউ রেসপেক্ট টু দ্য ফ্রন্ট বেঞ্চার্স, তাদেরকে সম্মান দিয়েই বলছি। ব্যাক বেঞ্চার্সরাও স্টুডেন্ট, ওরাও দেখা যায় জীবনের যুদ্ধে অনেক আগে অনেক কিছু করে ফেলে। তোমাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা। আর এই একটা জিনিস বলবো, যে তোমরা আহ হাতের লেখার উপরে কতটা জোর দিতে? হাতের লেখা রাহুল স্যার, বলো। সত্যি কথা বলতে গেলে হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে আমাদের সায়েন্সে অনেকটা লিখতে হতো বা ইয়ে লিখতে হতো। আমি সবসময় হয়তো কোনো একটা কোয়েশ্চেন পড়লাম, তো সেই কোয়েশ্চেনটা প্র্যাকটিস করার জন্য আমি রাত রাতে বারবার বারবার লিখতাম, তো সেই হিসেবে লেখার হ্যাবিটটা তৈরি করছিলাম। বা তার মধ্যেই আমি যখন লিখছি তখন স্পিডের সাথে সাথে আমার যেন হ্যান্ড রাইটিংটা বাজে না হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখতাম। আলাদা করে কোনোভাবে যে আমি হ্যান্ড রাইটিং করতে বসে এরকম করে বসতাম না, আসলে এতটাই লেখা হয়ে যেত যে মোটামুটি ওই 3 দিনে হয়তো একটা করে বল পেন শেষ হয়ে যেত, এরকম একটা আন্দাজ ধরে রাখতে পারে। তো সেই হিসেবে লেখতে লিখতে আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছিল, যে তার ফলে হ্যান্ড রাইটিংটাও মোটামুটি ঠিকই হয়ে গেছিল তার সাথে, মানে বোধগম্য আচ্ছা, মোটামুটি। আচ্ছা। হ্যাঁ স্যার। বাহ, একদম। খুব সুন্দর। হ্যাঁ বলো আমারও দিনাঙ্ক, মানে বলো। প্রথম প্রথম দিকে, হ্যাঁ স্যার প্রথম দিকে হাতের লেখা মোটামুটি ভালোই ছিল, কিন্তু শেষের দিকে মানে নোটস আর রিভাইজ প্র্যাকটিস করতে করতে হাতের লেখা খারাপ হয়ে গেছিল। কিন্তু শেষের দিকে বুঝতে পারলাম যে না, এরকম করে লেখা করলে হবে না, একটু দেখতে হবে। আর তারপরে আস্তে 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 মানে মোটামুটি প্র্যাকটিসে রাখতে রাখতে আর মানে মাইন্ডে রাখতে হবে যে না, হাতের লেখাটাও ঠিক রাখতে হবে, না হলে নাম্বারে ইমপ্রেশন খারাপ হবে, খাতায় ইমপ্রেশন খারাপ হবে। তাই মানে হাতের লেখাটাও ভ্যারি করে। আমি প্র্যাকটিস করেছি হাতের লেখারও, মানে মোটামুটি খুব ঠিক ভালো, ছিল। খুব খুব মানে এত ভালো ছিল না, কিন্তু মানে বোঝা যেত, বোধগম্য। না না, ঠিক আছে। তো মোটামুটি বোঝা গেলেই হলো। লেখাটা পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া ছাড়া করে লিখতে হবে। হ্যাঁ একেবারে সবার তো হ্যাঁ হ্যান্ডরাইটিং স্যার, ভালো হয় না। হ্যাঁ ক্লাসে আপনি যেমন বলেছিলেন যে একটা প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে একটা নির্দিষ্ট গ্যাপ, হ্যাঁ নির্দিষ্ট লাইনের মাঝখানে মাঝখানে গ্যাপ, হ্যাঁ স্যার, সেগুলো হ্যাঁ স্যার। মেনটেন করলে মোটামুটি মানে ভালো রকমের পরিচ্ছন্ন খাতাটা তৈরি হয়ে যায়, তার সাথে লেখাটা ঠিকঠাক হলেই একদম জমে ক্ষীর। তোমাদের তোমাদের কথা শুনে ভালো লাগছে যেটাই, যে না তোমরা অনলাইনে প্রত্যেকটা ক্লাস মন দিয়ে করেছো, এতটা প্রিসাইসলি করেছো। মানে ভীষণ ভালো লাগছে। তোমাদের সঙ্গে পরবর্তীকালে দেখা করবার একটা ইচ্ছে রইলো। দেখা নিশ্চয়ই আমরা করব। তো হ্যাঁ স্যার। খুব ভালো লাগছে। মনে হচ্ছে যেন ইন্টারভিউটা আরো চলুক। আর আগামী দিনে যারা পড়াশুনো করতে চাইছে, আহ, যেমন দিনাঙ্কর বলল যে আমাদের প্রচুর ক্লাসেস কিন্তু অলরেডি ইউটিউবে দেওয়া রয়েছে। এবং হ্যাঁ স্যার। ক্লাস 11-এ ইচ্ছে করলে ছেলেমেয়েরা এমনিতেই, তবে এখন তো সিলেবাস বদলেছে, বছরের শুরু হ্যাঁ থেকে একটু সিরিয়াসলি পড়তে হবে। কারণ এমসিকিউ প্যাটার্ন এসছে, যেখানে টেক্সটার উপর একটু জোর দিতে হবে। যদি টেক্সটার উপরে জোর না দেয়, এবং অনেকে সিলেবাস বুঝতে বুঝতেই সময় চলে যাবে। কারণ হ্যাঁ স্যার। তোমরাও তা হয়তো জানো, এমসিকিউ মানে কেবল এমসিকিউই নয়। ওখানে কলাম হ্যাঁ ম্যাচিং থাকছে, ওখানে রিঅ্যারেঞ্জমেন্ট থাকছে, ট্রু ফলস থাকছে, এবং অ্যাজারশন স্টেটমেন্ট বলে একটা জায়গা রয়েছে, যেখানে এমন কনফিউজিং থাকবে, যেখানে ছেলে মেয়ে যদি টেক্সট ভালো করে না বোঝে, ইনডেপথ না বোঝে, ভালোবেসে না পড়ে, তাহলে কিন্তু তারা পারবে না। আচ্ছা, তোমাদের মনে আছে তো প্রপোজাল যখন আমরা করেছিলাম কতটা আনন্দ করে পড়েছিলাম? হ্যাঁ। হ্যাঁ সে স্যার। পুরো তো ইউটিউবে হ্যাঁ স্যার। বলতে গেলে আপনার যে লেকচারটা বা আপনার যে বলার ধরনটা, বাংলা নায়ক নায়িকাদেরকে নিয়ে যে বলার ধরনটা, সেটা সত্যি এখনো পর্যন্ত মনে আছে। আমি মানে যতবার শুনেছি হ্যাঁ ততবার স্যার। বিশেষ করে নিজেও ইমপ্লিমেন্ট করেছি, দারুণ ছিল স্যার ওটা। মানে স্যার আপনার কোন সত্যি তোমরা আপনার মানে গল্প প্রপোজাল, কবিতা স্যার নাটক আছে প্রপোজাল সবার থেকে এক্সপ্লেনেশন বেস্ট হচ্ছে আপনার মতো কেউ প্রপোজাল, করতে পারবে না। সব থেকে বেস্ট প্রপোজাল আপনার আসলে পড়ানো আমি, সম্ভব। আমার সবসময় ইচ্ছে থাকে যে আমি তো ধরো তোমাদের ক্লাসটা ব্যাচের মধ্যেই ওদের সঙ্গে শুট করতাম। কারণ আমি একা একা ক্যামেরার সামনে বকাটা আমার ঠিক মনে হয় না যে সেই ফিলটা আসে। মানে একটা ক্লাসরুম যে ফিলটা ওই আসে না। তো দেখতাম যেন প্রত্যেকটা ছেলে মেয়ে শেষে যে বসে আছে, সামনে যে বসে আছে, আমি গুরু গম্ভীর ভাবে পড়ালাম, ছেলে মেয়েগুলো ওই কটা শব্দের অর্থ জানলো, কিন্তু স্টোরিটাকে বা নাটকটাকে ফিল করতে যদি না পারে, ভালোবাসতেই না পারে, তাহলে ভালো লাগবে না। সেইটা মাথায় রেখে সবার জন্য করা, প্রত্যেকে ভালোবাসা দিয়েছে।
এবার একদম শেষ প্রশ্ন করব যে 98 পাওয়ার পর বা 98 পাওয়ার আগে, যে আগে এবং তোমার বর্তমান পাওয়ার পরে তোমার মধ্যে কোনো চারিত্রিক পরিবর্তন এসছে যে না আমি বিশাল কিছু করে ফেলেছি? না স্যার, না। স্যার সত্যি কথা বলতে গেলে মানে যে যত নাম্বারই পায় তার থেকে একটু মানে বেশি এক্সপেক্ট করেছে, এবং তার একটু খারাপও লাগে। আমি যেমন একটা মানে ভুল করেছিলাম আমি, তো সেটার জন্য রিগ্রেট থেকে গেছে যে আমি এপিজে আব্দুল কালামের যে প্রিপোজিশন এসেছিল লাস্ট স্ট্যান্ডা থেকে, একবার শেষ স্ট্যান্ডা থেকে, তার মধ্যে আমি একটা জাস্ট প্রিপোজিশন ভুল করেছিলাম। আর একটা হয়তো মানে বড় প্রশ্ন উত্তরের জন্য হয়তো হাফ হাফ করে কেটেছে হয়তো, কিন্তু হুম। সেইটা যেমন আফসোস লাগে। তো অতএব আমি 100 পাইনি, এই জিনিসটা রিগ্রেট থেকে গেছে, মানে আমাকে আরো এখনো খাটতে হবে। আমি ফুল নাম্বার এখনো পর্যন্ত পাইনি, এরকম একটা বাহ, চাহিদা মধ্যে বাহ। মধ্যে আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে 98 পাওয়ার পর আমি তো এমন কিছু মানে বিশেষ করে ফেলি না যে এখন তো এই সবে জীবনে শুরু হচ্ছে, এরপরে তো এখন বাহ। বহু পর্ব যেতে হবে আমাকে। যদি এখন থেকেই ভাবি যে আমি প্রচুর পেয়ে গেছি, তাহলে আমি আর তো নেক্সট এগোতেই পারবো না। তো অতএব একদম, এখনো একদম। বিশেষ কিছু পরিবর্তন আসে না, মানে একটা আক্ষেপ থেকে গেছে, চাহিদাটা থেকে গেছে যে নেক্সট যে পরীক্ষা দেবো যেখানে করবো সেখানে আরো ভালো করতে হবে, 100% দিতে হবে। অবশ্যই মায়ের আশীর্বাদে তুমি অনেক বড় হও, অনেক বড় হবে। আপনাদের দিনাঙ্কর। আশীর্বাদ থাকলে থাকলে অবশ্যই হবে। হ্যাঁ স্যার, স্যার, অবশ্যই। স্যার আমি আগেই বলছি স্যার, দম্ভ জিনিসটা একদম ভালো না। স্যার 99 পাওয়া, 100 পাওয়া স্যার এটা কোনো ব্যাপার না, যে কেউ চেষ্টা করলে যে কেউ পেতে পারবে স্যার। আর এখন আমার একদমই তাই। আমার একটা, স্যার আমার আমার একটা বানান ভুল হয়ে গেছিল, ওখানে কেটে দিয়েছিল স্যার। স্কুইজার যে ছিল না, স্কুইজার বানান ভুল করেছিলাম, ওই স্কুইজার বাহ, বানানে আমার বাহ। 1 নাম্বার কেটে দিয়েছে। তাও কোনো ব্যাপার না স্যার, ওটা মানে সেটা কোনো ব্যাপার না, কিন্তু মানে স্যার মেইন কথা হচ্ছে মানে স্যার জিনিসের উপরে দম্ভ করলে হবে না। যে তোমার যে মানে প্যাশন আছে, ওই প্যাশন অবশ্যই ফলো করতে হবে। আর এই যে আমি 99 পেয়েছি দেখে আমি বলবো আচ্ছা আমি খুব ভালো স্টুডেন্ট হ্যান ত্যান, এটা একদমই না। সবাই স্টুডেন্ট, সবাই পারবে, সবাই চেষ্টা করলেই পারবে। আর স্যার বাহ। এটা তো একটা পেপার জাস্ট, মানে ওই একটা পেপারকে থেকে তো আমরা জাজ করতে পারি না, সেদিন তো কারো শরীর খারাপ হতে পারে, কারো মেন্টাল অবস্থা সেটাই, ঠিকঠাক নাও থাকতে সেটাই। পারে, বা যে কোশ্চেনটা এলো সেই কোশ্চেনটাই হয়তো তার হয়তো হয়তো কোনো অসুবিধা ছিল, এরকমও হতে পারে। তো অতএব একটা পেপার থেকে বা কিছু থেকে নিজেকে জাজ করে নেওয়া বা অপর কাউকে জাজ করা, সেটা আমার মতে একদম ঠিকই নয়। বাহ। তোমাদেরকে আমার 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 একটা ছোট্ট অনুরোধ, তোমরা এরকমই থাকো, লাইফটাকে এনজয় করতে পারবে, জীবন শব্দটাকে উপভোগ করতে পারবে, জীবনে অর্থ আসলে সেই অর্থের মানে যে এনজয়টা সেইটা করতে পারবে। না হলে যদি পাটা মাটি থেকে সরে যায় তাহলে জীবনে অনেক কিছু পাবে, সুখটা পাবে না। আর তোমাদের আরেকটা প্রশ্ন শেষে মাথায় আসলো বলে করছি, প্রশ্নটা এইটাই, আমি একটুখানি মনে করিনি, একটু আগে মনে পড়েছিল যে তুমি যেটা বলছিলে যে হ্যাঁ, আমাদের ক্লাস যখন আমরা করতাম, তো ওই ক্লাসের সময় তোমাদের কোনো প্রবলেম হয়েছে ক্লাস করতে? তবে, তেমন কিছু বিশেষ প্রবলেম হয়নি ক্লাস করার সময়, কারণ আপনার কাছে তো মানে প্রথম থেকে আপনার স্টাইলের সাথে 11 থেকে তো একটা মানে অভ্যাসে দাঁড়িয়ে গেছিল। আর তাছাড়া তো আপনি তো মানে কনসিস্টেন্টলি তো ক্লাস একের পর এক তো দিয়ে যেতেন, কোনো অসুবিধা হয়নি। আপনার ডাউট ক্লাস থাকতো, সেগুলো তো কুইজ থাকতো, সেগুলোতেও আমরা খুব আনন্দ করতাম, সবাই উত্তর দিতে পারতাম লাইভ চ্যাটে। আপনার সাথে ডাউট ক্লাস বাহ। আমি আপনাকে কলও করেছিলাম একদিন, আপনি অফিস থেকে আমাকে উত্তরও দিয়েছিলেন। তো আমার তেমন কিছু অসুবিধা হয়নি, ওটা বছর ধরে দারুণ এনজয় করলাম, আপনার সাথেও খুব ভালো লাগলো। খুব হ্যাঁ খুব স্যার, খুব বড় প্রাপ্তি আমার। স্যার আমারও বলো, তেমন বলো। কোনো অসুবিধা হয়নি স্যার। আপনার যত টেক্সটের ভিডিও আর হচ্ছে গ্রামারেরও যে স্যার মানে ভিডিও গুলো দিয়েছিলেন, আমার তেমন কোনো অসুবিধা হয়নি। আর আমার ভালো লেগেছে স্যার আপনার ক্লাসগুলো, আপনার নতুন 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 যে স্যার মানে ভাবে এক্সপ্লেন করতেন, আমার খুব ভালো লাগতো স্যার। বাহ, খুব ভালো। তাহলে আগামী দিনে আহ, এই কনসেপশনটা বদলাবে আমিও জানি। তো আমরা যেই মানে যেভাবে ক্লাসেস করতাম, অধিকাংশ ছেলেমেয়েরা তোমরা প্রায়শই বলতে যে তোমাদের আর ডাউট থাকে না। তবু তাই জন্য মাঝে মাঝে আমি প্রেজেন্টেশন নিয়ে আসতাম ডাউট ক্লিয়ারিং ক্লাসে, যে তোমাদের যে আরো কিছু প্রশ্ন উত্তর পর্ব চলুক ইত্যাদি ইত্যাদি। আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি 100% দেবা। আগামী দিনে আরো ইম্প্রোভাইজ করব, এভাবেই পাশে থেকো, স্যারের কথা মনে রেখো, পাটা মাটিতে রেখো, আর এগোতে থাকো। তোমাদের সাথে কথা বলে সত্যি ভালো লাগলো। আর পুরো পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদেরকে একটা কথাই বলবো, দাদাদের কাছ থেকে শেখো, এবং তাদের কাছ থেকে তোমরা জানো তারা কতটা পরিশ্রম করেছে। আজকাল টপারদেরকে মানুষ রেসপেক্ট করার পরিবর্তে তারা একটুখানি হ্যাঁ তাদের কি হয়েছে এমন একটা অ্যাটিটিউড নিয়ে চলে আসে। ব্যাপারটা হচ্ছে আমরা যখনই কারো প্রাপ্তিতে হিংসে করব, আমরা কোথাও না কোথাও প্রাপ্তি থেকে পিছিয়ে পড়বো। তাই আমরা অপরের প্রাপ্তিতে তার থেকে শেখার চেষ্টা করলে আমার বোধ হয় আমার নিজেদের উন্নতিতে অনেকটাই সাহায্য হবে। তাই তোমাদের অনেক ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইলো। তোমরা এইভাবেই পাশে থেকো। আগামী দিনে আমার তো ব্যক্তিগত নাম্বার তোমাদের কাছে আছেই, যে কোনো সমস্যায়
তোমরা কিন্তু আমায় ফোন করবে, জানাবে। আর মা বাবাকে, মানে তোমাদের মা বাবাকে আমার তরফ থেকে প্রণাম জানিও। আর তারা নিশ্চয়ই প্রাউড ফিল করছে, এবং একদিন যেন অবশ্যই আসে যেদিন তোমার সঙ্গে আমি ফোন, মানে লাইভ ফোনে কথা বলবো, আর তোমার মা যেন চোখে জল নিয়ে বলে আমার ছেলেটা আজকে সফল হয়েছে। সেদিনটার জন্য অপেক্ষায় একদম রইলাম। স্যার। হ্যাঁ স্যার, ভালো থেকো তাহলে। অবশ্যই স্যার আশীর্বাদ প্রণাম করেন স্যার, নেবেন স্যার। অবশ্যই একদিন সকালে একদিন আমার সামনে আবার আসতে পারবো, ইন্টারভিউ আবার দিতে পারবো আপনার কাছে। একদম একদম। হ্যাঁ স্যার। ভালো থেকো দিনাঙ্কর। স্যার ভালো থেকো রাহুল। একদম। আচ্ছা, আরেকটা কথা যেতে যেতে একদম। একটুখানি বলে নিই। তোমাদের এই গ্রুপটা মেনটেন করতো বা টোটাল কিছু করতো কিন্তু অজয় স্যার, তোমরা নিশ্চয়ই জানো। অজয় স্যার সম্পর্কে তোমরা হ্যাঁ স্যার। জানো, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গ্রেটেস্ট কনসিস্টেন্সি টিচার, ট্রেনার আর স্পোকেন ইংলিশ ট্রেনার, তোমরা জানো। অজয় স্যার অক্লান্ত পরিশ্রম করেছে, যেমন আমরাও খেটেছি, তোমরাও খেটেছো। তার পরিশ্রমের কোনো তুলনা হয় না। অজয় স্যার, জানো তোমরা স্পোকেন ইংলিশ পড়া, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা কিন্তু আজকে স্যারের কাছে পড়ছে, ক্লাসেস করছে, ইমপ্রুভমেন্ট আসছে। তো তোমরা স্যারের উদ্দেশ্যে, মানে স্যারের সঙ্গে তোমাদের কখনো কথা হয়েছিল অজয় স্যারের সাথে? হ্যাঁ স্যার, ওই ব্যাচ যখন নিয়েছিলাম না তখন স্যার, খুব বেশি পার্টিকুলার কিছু। কোঅপারেট করেছিলাম স্যার। এবং তার আগে তো নোটস কিনেছিলাম, তখন বিশেষ কথা হয়নি। তো ব্যাচ নিয়েছিলাম তখন অসুবিধা হচ্ছিল যে কিভাবে কোথায় জয়েন করব, কিভাবে ক্লাস হবে, হ্যাঁ, সব বিষয়ে তখন স্যার খুব ভালোভাবে কোঅপারেট করেছিলেন। হ্যাঁ। তো তোমাদের এই সফলতার পেছনে হ্যাঁ স্যার অজয় স্যারেরও কিন্তু অবদান রয়েছে। যাই হোক, তাহলে আর সময় অপচয় করছি না। অজয়, তুমি কিছু বলবে? অজয়, আছো? অজয়, আর ইউ দেয়ার? ইয়েস স্যার। হ্যাঁ, তুমি কিছু বলবে? তোমাদেরকে অনেক অভিনন্দন এই জায়গায় আসার জন্য। এবং আমি একটা জিনিস থেকে অবাক হয়ে গেলাম যে আজকালকার যুগে ছেলে মেয়েদের মধ্যে যে ম্যাচুরিটির অভাব লক্ষ্য হয়েছে, সেটা তোমাদের মধ্যে একদমই নেই। মানে তোমরা ক্লাস 12-এ পরীক্ষা দিয়েছো, কিন্তু তোমাদের মধ্যে অনেক ম্যাচুরিটি আছে। তোমরা জানো কোথায় কিভাবে কিরকম কথা বলতে হয়। শুধুমাত্র নাম্বারটাই সবকিছু নয়, মানুষ হওয়াটাও অনেক বড় জিনিস। এটাই আমার সব থেকে ভালো লাগলো। আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে আমার। আমি এখানে একটা জিনিস সবাইকে বলতে চাই, সবার উদ্দেশ্যে বলতে চাই, যে তোমরা এখানে যে দুজন জয়েন করেছো, একজন 98, একজন 99, তোমরা দুজনেই দুটো পজিশন থেকে এখানে এসছো, দুটো জায়গা থেকে। রাহুল হয়তো একটা অনেক সাপোর্টিভ ফ্যামিলি থেকে প্রথমে এসছে, যেখানে রাহুলকে দেখেই বোঝা যাচ্ছে ওর ব্যাকগ্রাউন্ড। দিনাঙ্কর হয়তো একটু স্ট্রাগলটা ওকে বেশি করতে হয়েছে, কিন্তু ও এসছে। এখানে আমি দুটো জিনিস সমাজের কাছে তুলে ধরতে চাই। অনেকে বলে যে তুমি যদি বড়লোক পরিবারের ছেলে হও, তাহলে তুমি বখাটে হয়ে যাও। মানে বাবা মার টাকা পয়সা থাকে, ওই জন্য তুমি ভালো রেজাল্ট করতে পারো না বা ভালো মানুষ হতে পারো না, হয় অনেকে বলে। কিন্তু সেটা যে ভুল তথ্য, সেটা রাহুল রাহুলের ক্ষেত্রে একদম উল্টো, অসাধারণ তৈরি আবার করেছে। অনেকে মানে বলে। ওর নিজেকে যেভাবে তৈরি করেছে, ও অসাধারণ ভাবে এনেছে। এবং তোমার বাবা মায়ের প্রতি আমার অনেক শ্রদ্ধা, তাদের প্রণাম জানাবে। ভীষণ ভালো লাগলো। একদম স্যার। রাহুলকেও স্যালিউট, তুমি এত ভালো ছেলে তোমরা দুজনেই। সত্যি ভালো লেগেছে। অজয় স্যার, মাঝখানে বিরক্ত করলাম। আর সেকেন্ড, আমি যেটা বলতে চাই, অনেকে বলে যে যদি তোমার ফ্যামিলির মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশন অতটা ভালো না হয়, তাহলে হয়তো তুমি এগোতে পারবে না বা কিছু করতে পারবে না। দিনাঙ্কর সেটা প্রমাণ করে দিয়েছে। ক্লাস 11-এ ও কোনো ক্লাস না নিয়েও ও ভালো রেজাল্ট করেছে। ক্লাস 12-এ শুধুমাত্র অনলাইন পড়ে, ওর সেভাবে টিচার না থাকা সত্ত্বেও ও কিন্তু পড়েছে এবং ভালো রেজাল্ট করেছে। তো তুমি যেই হও না কেন, তুমি বড়লোক হও বা গরিব হও, এটা ম্যাটার করে না। ম্যাটার করে তুমি মানুষ কেমন, তুমি স্টুডেন্ট কেমন। মেধার কাছে কোনো বড়লোক বা গরিব হয় না, এটা তোমরা প্রমাণ করে দিয়েছো। এবং বড়লোক মানে যে সে অহংকারী হবে এরকমও নয়, সেটা আমাদের রাহুল প্রমাণ করে দিয়েছে। খুব ভালো লাগলো। তোমাদের দুজনের মধ্যে অনেক স্কিল আছে, অনেক ম্যাচুরিটি আছে, তোমরা অনেক এগিয়ে যাবে। রাহুলের মধ্যে তো আমি শিক্ষক হওয়ার দেখতে পাচ্ছি একদম স্পষ্ট। তো এটা প্যাশন বলতে পারেন, ভালো লাগে করতে, তুমি সবাইকে যদি বোঝাতে। পরবর্তীকালে শিক্ষকতার লাইনে এগিয়ে যাও, তাহলে সব থেকে বেস্ট হবে তোমার জন্য। শিক্ষক মানে মনে রাখবে সবসময় যে আমাকে স্কুল টিচার হতে হবে বা কলেজে প্রফেসর হতে হবে, এটাই নয়। শিক্ষক শিক্ষকই হয়, সে হোক না টিউশন টিচার, তাই না? আর তুমি যদি কাউকে ভালো করে শিক্ষা দান করতে পারো বা পড়াতে পারো, তো স্কুল কলেজ তোমার কাছে আসবে, তোমাকে যেতে হবে না। এটা মনে রেখো সবসময়, তাই না? এটাই একজন শিক্ষকের অনেক বড় পাওয়ার। চলো, এগিয়ে চলো তোমরা। অনেক অভিনন্দন তোমাদের আগামী জীবনের জন্য। দিনাঙ্কর এইভাবে পরিশ্রম করো,
বাবা মার মুখ উজ্জ্বল করতে হবে, হ্যাঁ স্যার। তোমাকে দাঁড়াতে হবে, পরের হ্যাঁ স্যার। প্রজন্ম যেন তোমার মতন কষ্ট না করে যে কষ্ট তুমি করছো। তাই না? ভালো থেকো তোমরা ভাই। হ্যাঁ স্যার। তোমাদের জন্য অবশ্যই সবসময় স্যার, আমরা আশীর্বাদ রয়েছি। করবেন, দুজনে আশীর্বাদ করবেন। অবশ্যই। একদম একদম তোমাদের জন্য সব সময় রয়েছে। এবং তোমাদের সঙ্গে কথা বলে আমাদের ভীষণ ভালো লাগলো। মানে এতটাই গ্রাউন্ডেড হওয়া যায়, এতটা ভালো হওয়া যায়, তোমাদের রেজাল্ট নয়, তোমরা স্টুডেন্ট বা ছাত্র হিসেবে অনেক ভালো, অনেক দূর এগো। একদম বিশ্বাস করো, যদি আমাদের আশীর্বাদ করার ক্ষমতা তো নেই, তবুও মন থেকে বলছি তোমরা অনেক বড় হও, অনেক বড় হও। এবং জীবনে একদিন সফল হয়ে যেন আবার তোমাদের সঙ্গে কথা বলতে পারি। আজকের ডেটটা কোথাও না কোথাও লিখে রেখে দিও, যেন এই ডেটটাকে আমরা মনে রাখতে পারি, এবং এই দিন এসে যেন বলতে পারি যে স্যার, ওই দিন আপনি বলেছিলেন, আর আজকে আমি এখানে এসেছি। সেদিন তোমাকে একদম আমি বলে করব সফল। স্যালিউট তোমাদের দুজনকেই, তোমাদের স্ট্রাগলকে। ভালো থেকো, দেখা হবে আবার একদিন। হ্যাঁ, একদম স্যার। ঠিক ভালো আছে। থেকো। ঠিক। বাই। একদম।